হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আ আমরা সবাই জানি একটি দেশের চালিকা শক্তির ভিতরে একটি হচ্ছে সেই দেশের সংবিধান। যে সংবিধান দ্বারা সমস্ত দেশের ভিতরে আইন এবং আইন কানুন সবকিছু মেনে চলা হয়। পুরো বিশ্বের প্রত্যেকটি দেশের নিজস্ব সংবিধান আছে। বাট আমি কেন এই সংবিধানের কথা বলছি আর সংবিধানের কথাই বা কেন আজকের ভিডিওটা তুললাম, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন আমি সংবিধানের কথাটা তুললাম। তো প্রথমে একটা সংবিধানের একটা অনুচ্ছেদ দেখে আসি। ৩৫-এর ৩-এ লেখা আছে, প্রত্যেক ব্যক্তি যিনি অভিযুক্ত এবং তিনি তার উপরে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের উপরে সমস্ত রকম এবং যত রকম সাহায্য সহযোগিতা আছে রাষ্ট্রের পক্ষ থেকে সকল সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার তার আছে এবং দ্রুততার সাথে ট্রাইব্যুনালে বা আদালতে তার বিচার পাওয়ার অধিকার তার আছে। এখন বিচারের কথা আমি কেন বলছি চলুন একটু দেখে আসি। আমরা অনেকে একটা ঘটনা জানি যেটা পুরো বাংলাদেশকে নাড়িয়ে তুলেছিল 2019-এ। চলুন 2019-এ একটু ফ্ল্যাশব্যাক করি। 2019-এর দিকে আমরা একটু হত্যাকাণ্ডের কথা জানি, যেখানে আমাদের একজন ভাই, যিনি ঢাকা ভার্সিটির একজন ছাত্র, যাকে একটি রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হয় এবং নির্মমভাবে হত্যা করা হয়। আর আমরা প্রত্যেকে এই ঘটনার কম বেশি জানি। তিনি একটা মেধাবী ছাত্র ছিল। আর আমি কার কথা বলছি বুঝতে পারছেন। আমি আর কারো কথা নয়, আবরার ফাহাদের কথাই বলছি। হ্যাঁ, তাকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে, এটা আমরা জানি। বাট তার হত্যার পরে কিন্তু পুরো দেশই কিন্তু একটা পজিশনে আসে তার হত্যার বিচার নেওয়ার জন্য। বিচার এর দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং বিক্ষোভ হয় এবং সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত আর কোনো তথ্য জানি না তার হত্যার বিচার হয়েছে কিনা। হ্যাঁ, তার হত্যার বিচার হয়েছে এবং তার পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে, এটা আমরা সবাই জানি। এবং হত্যাকারীদের প্রত্যেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ফুটেজ আমরা সবাই জানি, সবাই দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে নেট দুনিয়া একটি ভাইরাল একটি নিউজ ছিল 2019-এ। বাট আমি যে সংবিধানটা বললাম 35-এর 3, এই সংবিধান অনুযায়ী বাংলাদেশে যদি এর বিভিন্ন ধারা আছে, এই সংবিধানের বিভিন্ন ধারা আছে, পরেও সংবিধানে কিছু তথ্য আছে যেটা আমি একটু বলি। যদি কোনো বিচারিক কার্যক্রমে রায় প্রদান করা হয় তাহলে শাস্তি কিন্তু প্রয়োগ করা হয় না। এখন কেন প্রয়োগ করা হয় না সেটা একটু দেখি। কারণ সংবিধানের ভিতরে কিন্তু লেখা আছে, যদি কোনো অপরাধী শাস্তিপ্রাপ্ত হয় তাহলে তার শাস্তি তার উপরে প্রাপ্য হওয়ার আগে কিছু দিক নির্দেশনা আছে। দিক নির্দেশনাগুলো এমন, যেটা আমি একটু বলি। দিক নির্দেশনাটা হচ্ছে, যার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে সে হাইকোর্টে রিট করতে পারে তার রায়ের বিপক্ষে এবং রিট করে সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারে। এরপরে ফাইনাল যে রায় প্রদান করা হবে সেটিতে তার শাস্তি কার্যকর করা হবে। বাট এখনও আমরা আবরার ফাহাদের যে রায় প্রকাশ করা হয়েছিল সেটা আমরা জানি, বাট এখনও যে বাকি প্রসিজিওরগুলো আছে এগুলো পূরণ হয়েছে কিনা আমরা এখনও জানি না। হ্যাঁ, এখন আরেকটা বিষয় আমি নিয়ে আসি। বাংলাদেশে যে বর্তমান বিষয় দেখছেন, কয়েকদিন আগে একজন ছেলেকে হত্যা করা হলো, একজনকে তার ক্যাম্পাসের সামনে হত্যা করা হলো। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল তারা হাসাহাসি করতেছিল এবং দুইজন মেয়ে মনে করলো যে আমাদের নিয়ে হাসাহাসি করতেছে, তার বয়ফ্রেন্ডকে ডেকে আনে এবং তারপরে তাদের ভিতরে একটি ঝামেলা সৃষ্টি হয় এবং তাতে সেই ছেলেটির প্রাণ কেড়ে নেওয়া হয়। এইটা আমরা জানি, এটা হচ্ছে পুরো দেশে একটি আলোচিত একটি ঘটনা। এখানেও বিচারিক কার্যক্রম হয়তো বা হবে, বাট কোনো এক পর্যায়ে গিয়ে বিচারিক কার্যক্রমটা হবে, রায়ও প্রকাশ করা হবে, বাট কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে সেই রায়টা কার্যকর হওয়া থেকে একটু বেঁধে থাকবে। যদিও এটা মেজর বিষয় ছিল না আমার আলোচনার, বাট আলোচনার ভিতরে চলে আসতে আমার আলোচনার বিষয় ছিল যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক দল এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যে বিচারিক ব্যবস্থা তৈরি করা হয়েছে বাংলাদেশে সেই বিষয় নিয়ে। এখন ক্ষমতার অপব্যবহার করেছে বিগত 16 বছর ফ্যাসিস্টের আমলে। আমরা দেখে আসি যে বিচার ব্যবস্থাকে কতটা নিচে নামিয়ে আনা হয়েছে এবং নিজের দলকে সেফ রেখে অন্য বিরোধী দলীয় নেতাকর্মী এবং যারা সমর্থক আছে তাদের উপরে নির্মম নির্যাতন চালানো হয়েছে। এটা আমরা সবাই দেখেছি এবং জানি। এর ভিতর দিয়ে সাধারণ মানুষরাও শান্তিতে তারা বসবাস করতে পারেনি। তাদের জীবনযাপন কিন্তু দৈনন্দিন জীবনযাপনের মতো অতটা ইজি ছিল না, এটা আমরা জানি গত 16 বছর ফ্যাসিস্টের আমলে।
মে মাসের একটি পরিসংখ্যানে বলা আছে, ডেইলি স্টার নিউজ, এটা ডেইলি স্টার একটি প্রতিবেদনে আছে ৩৮ লক্ষর অধিক পুরো দেশে নতুন মামলা চলমান রয়েছে এবং তার ভিতরে ২১ লাখেরও বেশি ফৌজদারি মামলা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই ফৌজদারি মামলা কি, ফৌজদারি মামলার সাথে এটার কি সম্পর্ক? হ্যাঁ, সেটা আমি বলছি। ফৌজদারি মামলা হচ্ছে এমন একটি মামলা যেটা হচ্ছে দেশের আইন লঙ্ঘন বা নাশকতা মামলা। মূলত নাশকতা মামলাকে ফৌজদারি আইনের ভিতরে গত ১৬ বছরে আমরা চিনে থাকি। বা একটা ফৌজদারি মামলা হচ্ছে আইন লঙ্ঘন, চুরি, ছিনতাই, খুন, হ্যাঁ। এখন ফৌজদারি মামলা কি? ফৌজদারি মামলা হচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি এই সমস্ত অপরাধকে ফৌজদারি মামলা বলা হয়। কিন্তু গত ১৬ বছরে ফৌজদারি মামলাটার সংজ্ঞা পরিবর্তন হয়ে কিছুটা এমন হয়ে দাঁড়িয়েছে, ভিত্তিটা ছিল হচ্ছে ভিত্তিটা গঠন করা হয়েছিল বিরোধী দলীয় যত সমর্থক থেকে শুরু করে নেতাকর্মী যারা আছে তাদের উপরে এই ফৌজদারি মামলার বোঝা চাপিয়ে দেওয়া হতো এবং এই যে তাদের উপরে অবিচার করা হতো, সেই অবিচারটা কিন্তু এখন পর্যন্ত থেমে থাকেনি। ফৌজদারি মামলায় অভিযুক্ত হয় এমন কোনো অপরাধ তারা করেনি, বাট তাদের নামে কিন্তু ফৌজদারি মামলা আছে, এগুলো এখনো কোনো নিষ্পত্তি হয় না। হ্যাঁ, অনেক মামলার হয়তো নিষ্পত্তি হয়েছে, বাট এখনো পর্যন্ত লক্ষ্য করলে দেখা যায় যে ফৌজদারি মামলার অপরাধে অনেকে জেল খাটছেন, অনেকে হয়তো বা জামিনে আছেন, বেইলে আছেন, বাট তাদের কাঁধে এখনো ফৌজদারি মামলা ঝুলতেছে। আর এটা কতদিন চলবে আমরা জানি না। এই নতুনের বাংলাদেশে ফৌজদারি মামলা কতদিন নিরপরাধরা বই বাড়াবে সেটা জানি না। হ্যাঁ, নিরপরাধে বলা ভুল হচ্ছে, বাট আমাদের উচিত যে গত ১৬ বছরে যত মামলা হয়েছে, যত ফৌজদারি মামলা থেকে শুরু করে বিরোধী দলীয় যত সমর্থক নেতাকর্মী থেকে শুরু করে যাদের উপরে যত অন্যায় অত্যাচার হয়েছে সেগুলার বিচারিক কার্যক্রম সঠিকভাবে করা। আমরা দেখি যে ফ্যাসিস্টের যারা দোষর ছিল, দেশে যারা আছে তারা অনেকেই গ্রেপ্তার হয়েছে, তাদের বিচার হচ্ছে, কিন্তু কি মামলায় বিচার হচ্ছে সেটা আমরা বেশি ঘাটাঘাটি করি না এবং তাদের যে কি শাস্তি হবে সেটাও আমরা জানি না। সেটা হচ্ছে আদালতের সম্পূর্ণ রায়ের বিষয়, রায়ের উপরে ডিপেন্ড করে যে তাদের মামলা এবং রায়ের উপরে ডিপেন্ড করে তাদের কি শাস্তি হবে। এবং আশা করছি যে তাদের এমন কোনো শাস্তি হোক যাতে হচ্ছে পুরো বাংলাদেশে একটা দৃষ্টান্ত সৃষ্টি হোক, যেখানে পরবর্তীতে যাতে যে সরকারি ক্ষমতায় আসুক সেখানে যাতে ফ্যাসিস্টের কোনো ছায়া না পড়তে পারে, কোনো ফ্যাসিস্টের মনোভাব যেন কারোর ভিতরে সৃষ্টি না হয়, এমনটা যেন হয় সে প্রত্যাশা আমরা করি। হ্যাঁ, তবে এখন এসে আমরা বলতে পারি যে আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে জুলাই ২৪-এ, তাদের হত্যার বিচার যেন সঠিকভাবে করা হয় সেটা আমাদের প্রত্যাশা থাকবে আমাদের নতুন রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক আছেন, যারা রাষ্ট্রকে বর্তমানে পরিচালনা করছেন এবং ভবিষ্যতে করবেন তাদের কাছে, এবং তাদের এবং যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন বা রাষ্ট্র পরিচালনা করতে পারেন এমনটা তাদের ধারণা আছে, তারা একটু একটা কথা মাথায় রাখবেন যে যে ছাত্ররা হচ্ছে স্বাধীন করলো এই নতুন বাংলাদেশকে, তাদের দিকে তাকিয়ে অন্তত যেন ফ্যাসিস্টের মনোভাব আপনাদের মনে না আসে এবং নতুনভাবে যেন আমরা বাংলাদেশকে গড়তে পারি, নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং বর্তমানে আমরা দেখছি যে বাংলাদেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে ইনভেস্টমেন্ট আসছে, যেভাবে আমাদের বাংলাদেশে নতুন নতুন অনেক জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমরা গত ১৬ বছর আমি ছোটবেলা থেকেই দেখতে পাই নাই, যেগুলা যদিও সময়ের সাথে সাথে অনেক নতুন জিনিস আমাদের এক্সপ্লোর করতে হয়, বাট একটু বেশি নতুন বা নতুনের চেয়ে নতুনভাবে আমরা বাংলাদেশকে দেখছি, এমনভাবে আমরা দেখতে চাই। আর যে বিচারিক কার্যক্রম, আমাদের যে সংবিধানের যে ৩৫-৩ যে অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদটা যেন সঠিক ব্যবহার করে আমাদের বাংলাদেশে যত নির্যাতিত নিপীড়িত মানুষ আছে তাদেরকে যেন রেহাই দেওয়া হয়, এটা যারা ভিডিওটা দেখছেন তারা যেন অন্যদের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, যাতে যারা হচ্ছে বিনা অপরাধে দোষী হয়ে যারা এখনো পর্যন্ত অনেক মামলা ঘাড়ে নিয়ে অনেক মামলার অভিযুক্ত হয়ে মিথ্যা মামলা অভিযুক্ত হয়ে যারা এখনো পর্যন্ত দিনের পর দিন কাটাচ্ছেন, যারা দিনের পর দিন কাটাচ্ছেন সেই মামলার দায় মাথায় নিয়ে তারা যেন অবশেষে মুক্তি হয়ে এই বাংলাদেশে বুক ফুলিয়ে চলতে পারে, এমন ব্যবস্থা যেন করা হয়। সেটা আপনারা চাইলে পারেন, সেটা এই ভিডিওর মাধ্যমে হোক বা নিজেরা সোচ্চার হওয়ার মাধ্যমে হোক, সেটা আপনারা পারেন। সেটা বাংলাদেশের জনগণ এখন কথা বলার অধিকার যেহেতু আমরা ফিরে পেয়েছি, সেহেতু আওয়াজ আপনারা তুলতে পারেন। আমি বলছি না যে আওয়াজ তুলুন আসুন, বাট সেটা আপনার সম্পূর্ণ নিজের ধারণা, বাট ব্যক্তিগত জায়গা থেকে আপনি নিজের জায়গা থেকে আপনি ন্যায়ের জায়গা থেকে আপনি একটু উঠে আসুন, একটু নিজেকে অন্যভাবে প্রকাশ করুন, যাতে নতুনের বাংলাদেশটাকে বিফলে না যায়।